নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের মতামত এবং শুরুতেই বলবো যে বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর ওই জয়েনিং বাটনটা প্রেস করলে সদস্যপদ হতে পারেন। আপনাদের সমর্থন দরকার। ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমের স্বার্থে আপনাদের সমর্থন চাইছি। এরপরে আজকের রাত্রিরের বিষয় বলি। আজকে রাত্রিরে আমরা আলোচনা করব আমাদের এই বাংলার নতুন সংস্কৃতি, বুলডোজার সংস্কৃতি নিয়ে। প্যানেলে অনেকে আছেন। রাত্রিবেলায় 9টার সময় সঙ্গে থাকুন, মতামত দিন। শুরু করছি আমাদের মতামত। আজকের শীর্ষক পুষ্পা ঝুঁকেগা নেহি। পুষ্পা ঝুঁকেগা নেহি বলতে বলতে ভ্যানিশ। নানা রকমের ডায়লগবাজি হলো, পুষ্পা ঝুঁকেগা নেহি ইত্যাদি, কিন্তু শেষ খবর পুষ্পা ভ্যানিশ। 2021-এ 40,000 ভোটে জেতা ফলতা বিধানসভা, যেখানে 30% বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস, সেখানে তৃণমূল প্রার্থী নির্বাচনের আগে জানিয়ে দিচ্ছেন আমি নেই, আমি নেই। 2011 থেকে এই আসন তৃণমূলের হাতে। এলাকা দক্ষিণ 24 পরগনা, যেখানে গতবারের স্কোর 31। যে ডায়মন্ড হারবার লোকসভা আসনে 2024-এ বিজেপি প্রার্থী পেয়েছিলেন 15,263টা ভোট। এই ফলতা বিধানসভায় সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান পেয়েছিলেন, যিনি এখন তৃণমূলে, তিনি পেয়েছিলেন 2,315টা ভোট। সেখানে 1,83,000 ভোটে, 1,83,635টা ভোটে জিতেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 68.5% ভোট পেয়ে। 2024 থেকে 2026 চিরদিন কাহারো সমান নাহি যায় গানটা কতটা কাজের ভাবুন। সেখানে তৃণমূল প্রার্থী বলছেন আমি ভোটেই লড়ছি না, মুখ্যমন্ত্রী উন্নয়নের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে উনি কি বিরাট আত্মত্যাগ করছেন সেটা প্রেস কনফারেন্স করে বলেছিলেন। 68.5% ভোট পেয়ে রেকর্ড ভোটে জিতেছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক। সেখানে বিধানসভায় হেরে যাওয়ার পরে পুষ্পা ভ্যানিশ হয়ে গেল। কতটা খোকলা, কতটা ফাঁপা ছিল এই সংগঠন। অথচ এই ডায়মন্ড হারবার জুড়ে সেবাশ্রয় হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে, কিন্তু একটা হার আজকে দলের কোমর ভেঙে দিয়েছে। কেন? হ্যাঁ, ভোটে হেরেছে তৃণমূল, কিন্তু তাদের 80 জন বিধায়ক আছে। 2011-তে বামফ্রন্টের ছিল মাত্র 62 জন, 62 MLA, 62 জন বিধায়ক ছিল। তৃণমূলের 41% ভোট আছে। সেদিন 2011-তে বামেদেরও ওই 41% ভোট ছিল, কিন্তু তারা 5 বছর লড়েছেন, দাঁতে দাঁত দিয়ে লড়েছেন। ইনফ্যাক্ট 2016 যখন নির্বাচন হচ্ছে, তখন সিপিএম এর একটা বিরাট র্যাঙ্ক অ্যান্ড ফাইলে অষ্টম বামফ্রন্ট সরকার ঘুরে দাঁড়াবে এবং গৌতম দেবের সেই ভাষণ, মাত্র এইটুকু ভোটের তফাৎ, ইত্যাদি ইত্যাদি, তারা লড়েছিল। তারপর তাদের ভোট ধীরে ধীরে শিফট হয়েছে। আর আজ মাত্র কদিনের মধ্যে, 10 দিন 12 দিনের মধ্যে এক বাই ইলেকশনের প্রার্থী নিজেই সরে দাঁড়াচ্ছেন। মুখে একই বলি, মুখ্যমন্ত্রীর উন্নয়ন যজ্ঞের স্বার্থে সরে দাঁড়ালাম। আচ্ছা, কর্তৃটাই বাকি। যিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি ঘর থেকে বেরিয়ে হচ্ছেন না। তার নিজের সংসদীয় এলাকাতে তিনি ক্যাম্পেইনেই আসছেন না। এই কদিন আগে পুষ্পা ঝুঁকেগা নেহি বলে ডায়লগ বাজির পরে দলের ক্যাপ্টেন যদি পপ আউট করে যায়, জাস্ট উবে যায়, তাহলে মাঠের জেনারেলরা মাঠে লড়বে কেমন করে? হ্যাঁ, খবর পাওয়ার পরেই দলের মুখপাত্র বলেছেন এ তো দলের সাধারণ সম্পাদকের লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, বিস্তৃত ব্যাখ্যা তিনি দেবেন। হ্যাঁ, ইঙ্গিত খুব পরিষ্কার। কিন্তু এই প্রেক্ষিতে দুটো প্রশ্ন তো উঠবেই, আর সেই দুটো প্রশ্ন নিয়ে আলোচনাটাও খুব জরুরি। প্রথমটা, এরকম হলো কেন, এরকম হচ্ছে কেন? বারবার করে এই প্রশ্ন উঠছে। 41% ভোট আছে, 80 জন বিধায়ক আছে, অথচ এরকমটা হচ্ছে কেন? আমরা রাস্তায় অন্তত সিপিএম এর কিছু জায়গায় কিছু মানুষকে দেখছি, তারা রাস্তায় আছেন। আমরা তৃণমূলের কাউকে দেখছি না। আমরা কংগ্রেসেরও কাউকে কাউকে দেখছি রাস্তায় আছেন, প্রচার করছেন। ফলতাতে গিয়ে কংগ্রেস প্রচার করছেন। যেই মাত্র শোনা গেছে যে তৃণমূল ছেড়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে শুভঙ্কর সরকার বলছেন যে তাহলে আমাদের সমর্থন করুন, আমরা স্বাভাবিক চয়েস।
তৃণমূল যারা সমর্থক তারা আমাদেরকে ভোটটা দিন। তৃণমূল উধাও হয়ে গেল। আসলে তৃণমূল ক্ষমতায় এসেছিল এক বিশাল গণ আন্দোলনের পিঠে ছুড়ে। সেই আন্দোলন ছিল জমি দখলের বিরুদ্ধে, বামফ্রন্টের এক লাগাতার অপশাসনের বিরুদ্ধে, কৃষক, মধ্যবিত্ত সাধারণ মানুষের। সেই আন্দোলনের সূত্রপাত বামেরাই শুরু করেছিল। বিভিন্ন ছোট ছোট তৃতীয় ধারার বামেরা যে আন্দোলন শুরু করলো, সেই আন্দোলনের মুখ হয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবটাই হাওয়াতে নয়, তিনিও মাটিতে থেকেছেন, লড়েছেন, কিন্তু তার ভিত্তিটা ছিল এক বড়সড় সিভিল সোসাইটি আর তৃতীয় ধারার বাম আন্দোলন। এই সিভিল সোসাইটি আর তৃতীয় ধারার বাম আন্দোলনের প্রভাব যদি সেদিন না থাকতো, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতেন না। আবার তারও পরে ইলেকট্রাল সাকসেস অধরা থেকে যেত যদি না সঙ্গে কংগ্রেস এসে হাত ধরত। হ্যাঁ, সেই এক বিরাট মাসবেশ সেদিন পালাবদল ঘটিয়েছিল। আজকের পালাবদলের সঙ্গে তার এতটুকুও মিল নেই, সেটা আর একদিন আলোচনা করা যাবে। কিন্তু সেই শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় একে একে সেই সমস্ত পালাবদলের শরিকদের হয় আত্মস্থ করেছেন, গিলে ফেলেছেন, আর না হলে, মানে সোজা কথাটা, না হয় তারা হাত ছেড়ে বেরিয়ে গেল, তারা চলে যাচ্ছেন একে একে বাইরে, আর না হলে তাদেরকে গিলে ফেলা হচ্ছে। তৃতীয় ধারার বাম আন্দোলনের বেশ কিছু নেতা নেত্রীকে তৃণমূল হয়ে গেলেন তারা। বুদ্ধিজীবী সিভিল সোসাইটির একটা অংশ তৃণমূল হয়ে গেলেন। কংগ্রেস কিছুদিনের মধ্যে জোট ছাড়তে বাধ্য হলো, আর সেই সুযোগে কংগ্রেসের সিপিএম এর যাবতীয় নেতৃত্বকে হয় বসিয়ে দেবার, না হলে আত্মস্থ করার একটা খেলা সেদিন এই মুকুল রায়, এই শুভেন্দু অধিকারীদের হাত ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে হয়েছিল। সিপিএম যদি তার নিজের রাজনীতি করতে পারতো, তাহলে সে আজও 18-20% ভোট পেয়ে রাজ্যে একটা শক্তি হয়ে থাকতো। কংগ্রেস তার পকেট ভোটে 10-12% ভোট পেত, যদি তাদের একটা সাধারণ পরিবেশ বজায় থাকতো। যা ঠিক আছে, আপনিও রাজনীতি করুন, আমিও রাজনীতি করি, আমি মানুষের কাছে যাচ্ছি, আপনি মানুষের কাছে যাচ্ছেন, মানুষের কাজ করছি, মানুষ যদি ভোট দেয় দেবেন, মানুষ যদি ভোট দেয় না দেয় দেবেন না, এই যদি ব্যাপারটা হতো তাহলে এরকম একটা ব্যাপার হতো। বিজেপির উত্থান হলেও বিজেপি 20-22% ওপরে যেতে পারতো না। কিন্তু সেদিন থেকেই সিপিএম মুক্ত বাংলা, কংগ্রেস মুক্ত বাংলা, কেউ থাকবে না বিরোধীতে, বিজেপিকে সুযোগ দিয়েছে মাঝমাঠে নেমে খেলার। না, এটা বিজেপিকে সাহায্য করার জন্য মমতা করেছেন এমন নয়, ওই সেটিং তত্ত্বটা একটা বাজে তত্ত্ব, কিন্তু এটা তার ভুল রাজনীতি ছিল, আর যার খেসারত দিতে হচ্ছে। কিন্তু রাজ্যে ক্ষমতায় আসার পরে যে বিশাল বিস্তার তৃণমূল করেছিল, তার চেহারা কেমন ছিল? পরের পর 21শে জুলাই আমরা দেখেছি থই থই করছে মানুষের ভিড়, মানুষের আবেগ। এমন নয় যে সেই মানুষজন খালি খালি এসছেন, তাদের আবেগ আছে, তারা রাস্তায় এসেছেন। মমতা যখন বলতে উঠছেন, ওই বিশাল সমাবেশে বৃষ্টি পড়ছে, মানুষ অজোরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন, ঠাটা রোদ্দুর, মানুষ দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, সেটাকে দেখলে আজকের এই কুঁকড়ে পড়া এই যে তৃণমূলের চেহারা, সেটাকে চট করে বোঝাই যাবে না। এক অদ্ভুত ব্যাপার হয়েছে। এই ভীত সন্ত্রস্ত এই ক্যাপ্টেনের মাঝমাঠ ছেড়ে পালানোকে ব্যাখ্যা করা, অন্যভাবে ব্যাখ্যা করতে হয়। আসলে ওই যে বিরাট সংগঠন, ওই যে বিশাল একটা ব্যাপার, জেলায় জেলায় পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, সমস্ত কিছু নিজেদের দখলে, তাদের একটাই স্লোগান ছিল, করে কমবে খাও। এক চেইন অর্গানাইজড করাপশনের জন্ম হলো ওই আমলে, সর্বত্র ছিল না এমন নয়, কিন্তু ওই আমলে সেটা আরো নতুন করে শুরু হলো, দেখার মতন। পঞ্চায়েত সমিতি থেকে, জেলা পরিষদ থেকে, মিউনিসিপ্যালিটি থেকে, কর্পোরেশন, সর্বোচ্চ কাজও হচ্ছে, দুর্নীতিও হচ্ছে। আর সেই চেইন অর্গানাইজ কারাপশন থেকে ক্ষমতা ধরে রাখার একটা কাঠামো তৈরি হয়েছিল। ক্ষমতা থাকলে তবেই তো পাবো, অতএব ক্ষমতাও থাক, আমরাও থাকি। সেই ক্ষমতায় রাখার জন্য তারা যা যা করেছেন, সেগুলো ক্ষমতায় থাকার বিপরীতে গেছে, মানুষ মনে রেখে দিয়েছে। হ্যাঁ, তারা বিজেপিকে আটকে রেখেছিল, আর আমাদের মতন বহু লোক কেবল সেইটুকুতেই আশ্বস্ত ছিল, যাকে বাবা বিজেপি তো আসছে না। আমরা ভেবেছিলাম যাকে বাবা বিজেপি তো আসছে না, মুখ্যমন্ত্রী দেখতেই পাচ্ছেন না, তার শিক্ষামন্ত্রী পার্ট টাইম মন্ত্রিত্ব করেন, তার দপ্তর থেকে চলছে নাটক, সিনেমা, লেখা, সংস্কৃতির দুনিয়াতে দখলদারির পরিকল্পনা।
যদি তাই না হয় তাহলে আজ সংকটে নেই কেন? ব্রাত্য বসু কোথায়? তার একদা আত্মসহায়ক যা বলছেন তা যদি মিথ্যে হয় তাহলে তার তো সে কথা বলা উচিত। তিনি চুপ। টালিগঞ্জে টেকনিশিয়ান গিল্ডের কর্তা, তার কেন পুলিশ প্রহরা লাগে? তিনি তো অনির্বাণ আর এরকম কয়েকজন সিং নেই বিষ নেই কজনকে ব্যান করেছিলেন, তাদের ভয়ে দেহরক্ষী নিয়েছিলেন তেমন নয়, সেই জন্য দেহরক্ষী লাগতো। তিনি কোথায়? তিনি এখন কোথায়? ইম্পাতে বসে আছেন যিনি, তিনি কবে শেষ সিনেমা করেছে কেউ জানে না। কলকাতা হেরিটেজ প্রপার্টি কমিটিতে শ্রীজাত, বিশ্ব মজুমদার কেন? একজন সাংবাদিক, একজন 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 সংবাদপত্রের সম্পাদক, তার দুখানা তিনখানা তার দেহরক্ষী তার দপ্তরের বাইরে বসে রয়েছে, তিনি যাচ্ছেন সঙ্গে সঙ্গে। তার কিসের ভয়? মানে তাকে কে অ্যাটাক করবে, কেন? কিন্তু এগুলো তো আরবান চুলকুনি। আসল ফ্যাক্টর জেলায় জেলায় যে কাঠামো, তারও ভিত্তি এই দুর্নীতিগ্রস্ত মানুষজন। এই লোকজন যে অপার সম্পত্তি করেছেন তা বাঁচাতেই এনারা সারেন্ডার করছেন, করবেন বিজেপির কাছে। উত্তর থেকে দক্ষিণে একজন তৃণমূল নেতার নাম বলুন যিনি সামনে এসে দাঁড়িয়েছেন। প্রতিদিন নিয়ম করে মিডিয়ার সামনে দলের অবস্থা এখনো রেখে চলেছেন কুণাল ঘোষ, ব্যাস। বাকি যুবা যুবা কোথায় তারা? প্রত্যেকে এক একজন স্কেপগোট খুঁজছেন, আর হাতের সামনে সেটা মিলেও গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই যে এত বড় ডিব্যাকল, এত বড় হার, সেটা বোঝানোর জন্য সমস্ত সমাজ মাধ্যম হ্যাশট্যাগ বেড়েবাটাকেই ধরগোচের কারবার চলছে। এই বিশাল সংগঠনের সামনে আবার হাল ধরার মতন ওই এক মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকে দেখছি না। কিন্তু দেহপট সনে নট সকলই হারায়, তিনিও তো একাত্তর না। দেশের রাজনীতির তুলনায় এমন কিছু বিরাট নয়, কিন্তু বিরোধী রাজনীতির ক্ষেত্রে সেটা অনেক। শেষ আশা তৃণমূলের অনেক কর্মীদের দিদি শেষ ম্যাজিকটা দেখাবেন। তিনি রাস্তায় নামলে, হ্যামলিনের বাসিওলা রাস্তায় নামলে সব বদলে যাবে, কিন্তু সেখানেও বাস্তব সত্যিটা হলো তার লোকজন কোথায়, তার ডান হাত বাঁ হাতরা কোথায়? কোথায় অনুব্রত মণ্ডল, কোথায় উদয়ন ঘোষ, কোথায় জেলার সেই সমস্ত তাবড় তাবড় নেতারা? সেখানেই তো আসল সমস্যা। আরো বড় সমস্যা এটা, মে মাস, মাত্র 2 মাস আছে তৃণমূলের কাছে, মাত্র 2 মাস আছে। 21শে জুলাই, সেদিন খাড়া হয়ে দাঁড়াতে না পারলে তৃণমূল কংগ্রেসের শোকগাথা লেখা হয়ে যাবে। দেরি করতে হবে না, 5 বছর বহুদূর। 2 মাস পরে যদি 21শে জুলাই তৃণমূল একটা অন্তত রেসপেক্টেবল ভিড়, রেসপেক্টেবল সমর্থন যদি কলকাতার বুকে না দেখাতে পারে, তাহলে তৃণমূল কংগ্রেসের শোকগাথা লেখা হয়ে যাবে। সেখানেই প্রশ্ন অতক্ষীণ, কোথায় যাবে এই 41% ভোট, যে ভোটটা তৃণমূলের? সে ভোটটা কোথায় যাবে? তারা তো সবাই তৃণমূলের কর্মী আর সমর্থক নন। কত লোক যান ওই 21শে জুলাইয়ের মিটিং? 10 লক্ষ। কিন্তু 41% মানুষের ভোট, সেটা কোথায় কোথায় যাবে? এই জনসমর্থন একবার নয়, 5 বলেছি এর আগে। তৃণমূল যদি হারে তাহলে এই নেতাদের লকস্টক ব্যারেল চলে যাবে বিজেপিতে, কারণ তারা জানে অন্য কোথাও তাদের ঠাঁই হবে না। আর তাদের বিজেপি নেবে না, কিন্তু এরা এক অদ্ভুত বস্তু। কদিন পরেই এনাদের বিভিন্ন কাজে, উৎসবে অকাজে একসঙ্গে দেখা যাবে। হঠাৎ একটি পত্রিকায় যুগ্ম সম্পাদক, হঠাৎ আনন্দবাজারে একটি বড় লেখা, এবং তারপর ভেসে ওঠা, এই সমস্ত আমাদের জানা আছে। তারপর একদিন সুযোগ বুঝে জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলে, আর পড়ে থাকবেন সংখ্যালঘু নেতা কর্মী বিধায়কেরা। এদের প্রথম চয়েস স্বাভাবিকভাবেই কংগ্রেস, কিন্তু সেখানেও নেতৃত্ব দেবার লোক কোথায়? বামেরা উঠে আসবেন। তারা আপাতত তাদের প্রথম শর্ত, আগে রাম পূরণ হবার পরে আনন্দে উদ্বেল। ফেসবুকে বাম চিহ্নিত কিছু মানুষজনের গত 10 দিনের পোস্ট পড়ে দেখুন, বুঝে যাবেন ওনারা এখন গেরুয়া ঝড়ের মৌতাতেই মত্ত। যদিও বামেদেরই একটা অংশ আবার রাস্তায় আছেন, তারা মিছিল করছেন, তারা কোথাও কোথাও বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াচ্ছেন, এটাও ঘটনা। কিন্তু তাদের সমর্থন, এই 41% ভোট যা তৃণমূলে ছিল, সেই শতাংশ, সেই ভোটের তাদের কাছে যাবে কেন? তাদের বেটার চয়েস হচ্ছে বিজেপি, তাদের বেটার চয়েস হচ্ছে কংগ্রেস। আর যে মানুষজন এতদিন তৃণমূলকে সমর্থন করেছেন, তারা সময় বুঝে, বা বলা ভালো তাদের মধ্যে হিন্দু অংশের ভোট অবস্থা বুঝে বিজেপির দিকে গেলে আমি অবাক হব না। সংখ্যালঘু ভোট আবার নির্বাচনের সময় বিজেপির বিরুদ্ধেই থাকবেন, কিন্তু সেক্ষেত্রে কংগ্রেসের রাজ্য জুড়ে এই সম্ভাবনাকে নেতৃত্ব দেওয়ার মতন একজনকে চাই। অন্য ক্ষীণ সম্ভাবনাটা হলো এই মুহূর্তেই কংগ্রেস তৃণমূল জোট করে মমতা চাইলেন যেভাবে হোক দলটাকে খাড়া করে বিজেপি বিরোধিতার স্পেসটাকে ধরে রাখতে, যদি চান। এবং এই সম্ভাবনাগুলো নিয়ে আজকের এই নির্দিষ্ট কোনো দিক নির্দেশ তো করছে না,
সম্ভাবনাগুলো ছড়িয়ে আছে। এই সবই যেমন সত্যি, তেমন দেশ জুড়ে এক ভয়ঙ্কর আর্থিক সংকটকে বিজেপি কোনোভাবেই সামাল দেওয়ার জায়গাতে নেই, সেটাও সত্যি। সেই সংকট কেবল জ্বালানির নয়, দেশ জুড়ে মূল্যবৃদ্ধি, অন্যদিকে স্ট্যাগফ্লেশন, অন্যদিকে বিজেপির করা বিভিন্ন প্রতিশ্রুতি, সব মিলিয়ে ওই অর্থনৈতিক সংকট বিজেপিকেও খুব স্বস্তিতে রাখবে না। হ্যাঁ, বিজেপি নির্বাচনী পাটিগণিতে বেশ কিছুটা এগিয়েছে বটে, কিন্তু আগামী দিনে কেবল অর্থনৈতিক সংকট তার পতন ডেকে নিয়ে আসতেই পারে। সেক্ষেত্রে বিজেপি বিরোধী সমস্ত শক্তির এক ঐক্যবদ্ধ চেহারা ভারতের রাজনৈতিক ছবিটাকেই পাল্টে দিতে পারে। সেই সম্ভাবনাও খুব অমূলক কিছু নয়। অর্থাৎ আমরা একটা সম্ভাবনার মুখে এসে দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ, ফলতায় পুষ্পা ঝুঁকে গেল, পুষ্পা সরে গেল, সেখানকার রেজাল্টে দেখতে হবে এই যে যারা ভোটার তৃণমূলের, তারা কোন ধারে ভোটটা দেন, কোন ধারে ভোটটা যায়, নাকি তৃণমূলের ক্যান্ডিডেট নেই কিন্তু তৃণমূলেই ভোট কিছু পড়বে, আমরা জানি না। একটা ভোলাটাইল পিরিয়ড যেটাকে বলা যায়, কোন ধারে সম্ভাবনা, কোন ধারে ঘুরবে আমরা জানি না। কিন্তু একটা জিনিস সত্যি, দুনিয়া জোড়া যে সংকট বাড়ছে, দেশ জোড়া যে অর্থনৈতিক সংকট আমাদের ওপর এসে পড়ছে, বাজারের যা অবস্থা, অর্থনীতির যা অবস্থা, সাধারণভাবে মানুষের জীবনযাত্রার উপরে যে আঘাত আসতে চলেছে, এখনো তো কিছুই আসেনি। শহরের মানুষ 30 দিন, গ্রামের মানুষ 45 দিন পরে গ্যাস পাচ্ছেন। রান্না হবে কি দিয়ে? বিদ্যুতের দাম বাড়লো বলে কদিনের মধ্যে বেড়ে যাবে, তাহলে কিভাবে হবে? পেট্রোল ডিজেলের দাম বেড়েছে 3 টাকা, ওটা কিছুই নয়। মাসখানেক মাস দেড়েকের মধ্যে আবার বাড়বে, এবং অনেকখানি বাড়বে। অন্তত পক্ষে 18 টাকা পর্যন্ত বাড়াতে হবে। 3 টাকা বেড়েছে, মানে আরো 16 টাকা, আরো আরো 15 টাকার মতন বাকি আছে। সেই অর্থনৈতিক সংকট ভারতের রাজনীতিকে বদলে দেবে, এটাই আমাদের ধারণা। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি। নমস্কার।